ওয়ালাইকুম ভাই এবং আপুরা, তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে এসএসসি ২৭ ব্যাচ ২৮ ব্যাচ বা যতদিন এই বইটা আছে, তোমরা ক্লাসটা আজকে শুরু করতে পারো। খুব সহজে এবং খুব কম টাইমে আমি ৪ থেকে ৫ মিনিট নিব, এই পরিচ্ছেদটা শেষ করে দেব। তোমাদের বইয়ের প্রত্যেকটা পরিচ্ছেদ আমি ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ইনশাল্লাহ কাভার করার চেষ্টা করব। একবার শুনলেই মনে থাকবে। আশা করতেছি চলো শুরু করা যায় ক্লাসটা। প্রথম পরিচ্ছেদ আমি পড়ছি, ৪ নাম্বার পরিচ্ছেদ দিয়ে শুরু করেছি, যেটা হচ্ছে দেখো বাকযন্ত্র। কি যন্ত্র? বাক। তাহলে বাকযন্ত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে তোমার বাক। বাক মানে ভাইয়া ধ্বনি। আমি আবারও বলছি, বাক মানে মনে রাখবা ধ্বনি। অর্থাৎ ধ্বনি আর বাক্য কি এবং বর্ণ কি, এই তিনটা কথা আগে ক্লিয়ার করে আসি। আমি মুখ দিয়ে যেটা উচ্চারণ করি, আমি আবারও বলছি, মুখ দিয়ে যেটা উচ্চারণ করি সেটা ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। লিখে লিবা, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ঠিক আছে? তো ধ্বনি হচ্ছে আমরা উচ্চারণ করি যেটা, আর উচ্চারণ না করে যে ক লিখলাম, খ লিখলাম, স্বরীয় লিখলাম, এগুলাকে বলা হয় বর্ণ। অর্থাৎ অর্থাৎ ধ্বনির প্রতীককে বলে বর্ণ। প্রতীক মানে তুমি যখন প্রতীকে লিখবা, ক খ গ, এগুলা প্রত্যেকটা প্রতীক। তাহলে কথা বুঝো, ধ্বনি মানে যখন আমরা উচ্চারণ করি কোনো কিছু, সেটাকে বলা হয় ধ্বনি। ঠিক আছে? ধ্বনি সবথেকে ক্ষুদ্রতম একক ভাষার। আর ধ্বনিটাকে যখন আমি প্রতীকে প্রকাশ করব, তখন হয়ে যাবে বর্ণ। আর বাক্য তো বুঝো, বাক্য কি? অনেকগুলো বর্ণ যখন একটা জিনিসের মধ্যে ব্যবহার করব অর্থপূর্ণ হবে, সেটা হচ্ছে বাক্য। তাহলে বাক্য মানে হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সে একাধিক বর্ণ থাকতে পারে, একাধিক বর্ণ মিলে একটা বাক্য হইতে পারে। আচ্ছা, ওদিকে আমরা না যাই, তাহলে আমরা বুঝলাম ধ্বনি কি। তা ধ্বনি আমরা কি করি? উচ্চারণ করি। তাহলে ধ্বনি উচ্চারণ করতে যা যা লাগে, যা যা লাগে, সেটাকে বলে বাকযন্ত্র। অর্থাৎ এমন একটা যন্ত্র, বাক মানে তো বুঝছো ধ্বনি, অর্থাৎ কথা বলা যেটা। তাহলে বাক উচ্চারণ করতে যে যন্ত্র লাগে বা যে যন্ত্রের মাধ্যমে আমরা কি করি? বাক উচ্চারণ করি, সেটাকে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ ধ্বনি উচ্চারণ করতে যা যা লাগে সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। কি কি লাগে ভাইয়া? আমার শুরু করতে হবে, আমাদের কি কি লাগে আমি যদি তো দেখাই আসি। এই দেখো, আমাদের এই তো না মুখ, এই মুখ থেকে শুরু করে, এই মুখ থেকে শুরু করে, এই মুখ থেকে শুরু করে আমাদের একেবারে এই যে ফুসফুস পর্যন্ত, এই যে এই দুইটা ফুসফুস, এই দুইটা বড় বড় ফুসফুস, ঠিক আছে? এই ফুসফুস পর্যন্ত অংশটাই হচ্ছে বাকযন্ত্র। অর্থাৎ আমাদের কথা কিন্তু এখানে উচ্চারিত হয়, অর্থাৎ ধ্বনিটা কিন্তু এখানে আসলে উৎপন্ন হবে। এখান থেকে যখন আমি বাতাসটাকে বের করে দেব, ফুসফুসের কাজ বাতাসটা বের করে দেওয়া, ঠিক না? তাহলে বাতাসটা যখন আমি বের করব, তখনই ধ্বনি উচ্চারণ হবে। তখনই কি হবে ভাইয়া? ধ্বনি উচ্চারণ হবে। তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের বাকযন্ত্রের মধ্যে কি কি আছে। বাকযন্ত্রের মধ্যে আসলে আমাদের ঠোঁট থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত অংশটাই হচ্ছে বাকযন্ত্র। ওকে, এবার আসো আমরা পড়বো ফুসফুস। তাহলে এই দেখো দুইটা অংশ দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা এবং এই অংশটা, এটার নামই কিন্তু ফুসফুস। তাহলে ফুসফুসের কাজ কি? ফুসফুসের মাধ্যমে আসলে কি হয়? আমাদের শ্বাস প্রশ্বাস হয়। এই যে অক্সিজেন ঢুকাচ্ছ নাকে, কার্বন ডাইঅক্সাইড বের করছো, এটা কিন্তু ফুসফুসের মাধ্যমে হচ্ছে। তাহলে ফুসফুসের প্রধান কাজ হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। ঠিক আছে? তাহলে আমাদের বায়ু প্রবাহের উৎস কি? হচ্ছে হচ্ছে ফুসফুস। ঠিক আছে? তখন তুমি শ্বাস বের করে দিবা, শ্বাস তুমি বের করে দিবা। আমি আবারও বলছি, ফুসফুস থেকে যখন তুমি বাতাসটা বের করবা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে বের করবা বা মুখ দিয়ে বের করবা, মনে রাখতে হবে আমাদের বাতাস দুই জায়গা থেকে বের হয়। এক নাম্বার নাক দিয়ে, যেটা তুমি বুঝতে পারো, আর একটা হচ্ছে মুখ দিয়ে। কারো যদি নাক বন্ধ করে দেওয়া হয়, সে কিন্তু বাঁচবে, কারণ তার মুখ দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস হয়। যাদের সর্দি লাগে তারা বুঝতে পারে যে আমরা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, নাক বন্ধ, শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে নিচ্ছে। তাহলে মনে রাখবা, আমরা শ্বাস ত্যাগ করি, শ্বাস যখন ছেড়ে দিই, কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে যায় নাক দিয়া অথবা মুখ দিয়া, মুখ মানে মুখ গহ্বর, যেটাকে বলে মুখ বিরব। ঠিক আছে? মুখের যে ফাঁকা অংশ, হা করলে যেটা দেখা যায়, সেটাকে বলা হয় মুখ বিরব। তাহলে শ্বাস ত্যাগের মাধ্যমে কিন্তু ধ্বনি উৎপন্ন হয়। আর এই যে শ্বাস ত্যাগ অর্থাৎ বায়ু ত্যাগ করলাম, এটা কোথা দিয়ে বের হয়? আমাদের মুখ দিয়ে বের হয়। এবং নাসা রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, রন্ধ্র মানে কি? ছিদ্র। অর্থাৎ নাকের যে দুইটা ফুটে, এই ছিদ্র দিয়ে কিন্তু বের হয়। তাহলে শ্বাসনালী, আমি একটা কথা বলি, এই যে ফুসফুসের পরে যে এই যে নালীটা দেখতে পাচ্ছ, এই যে নালীটা, এই নালীর নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আমি যদি একটু দেখাই আসি তোমাদের আগ থেকে, এই দেখো, এই দুটা লঙ্গিন ফুসফুস দেওয়া আছে এবং ফুসফুস থেকে এই দেখো শ্বাসনালী, সি আকৃতির শ্বাসনালী,
এটার নামই হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে সি আকৃতি যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে ফুসফুসের পরে আমি যেই অংশটা পাইলাম সেটা হচ্ছে ট্রাকিয়া। এরপরে পাবো ষড়যন্ত্র। এরপরে কি পাবো? ষড়যন্ত্র। শিডিউল কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে ফুসফুস, তারপরে শ্বাসনালী, মানে ফুসফুস মানে বাতাস বের হয়ে যাচ্ছে, বাতাস বের হবে নালী দিয়ে, নালী দিয়ে বাতাসটা বের হওয়ার পরে বাতাসটা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে, মানে একবার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র মানে যে যন্ত্রে স্বর তৈরি হয়, শব্দ তৈরি হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে সহজ কথা একটু বলি তোমাদের। তাহলে ফুসফুসের মাধ্যমে কি হয়? বাতাসের প্রবাহ হয়। যখন কেউ শ্বাস ত্যাগ করে তখন ধ্বনি উৎপন্ন হয়। আমরা শ্বাস প্রশ্বাস নিই ফুসফুস দিয়ে, পড়ার কিছু নাই, খুবই সহজ কথা। এরপরে পাই শ্বাসনালী। শ্বাসনালী মানে কি? যেই নালী দিয়ে বাতাসটা বের হবে। এখন শ্বাসনালী দিয়ে বাতাস বের হয় কি দিয়ে? 1 নাম্বার মুখ গহ্বর দিয়ে, 2 নাম্বার নাসারন্ধ্র বা নাকের ছিদ্র দিয়ে। ক্লিয়ার? এরপরে যেই অংশটা পাই সেটা হচ্ছে ষড়যন্ত্র। মনে রাখবা, দেখো তো ফুসফুসের ওপরে থাকে শ্বাসনালী, শ্বাসনালীর উপরে থাকে ষড়যন্ত্র। কি থাকে? ষড়যন্ত্র। এটা চিত্র দেখায় আসি। তাহলে এই দেখো এটা হচ্ছে ফুসফুস, ফুসফুসের ওপরে কি পাইলা? শ্বাসনালী বা ট্রাকিয়া পাইলা, এই ট্রাকিয়া পাইলা। হ্যাঁ, এরপরে তুমি কি পেলা? ষড়যন্ত্রের উপরে দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হয় ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে শ্বাসনালীর উপরে ষড়যন্ত্র থাকে, শ্বাসনালীর উপরে কি থাকে? ষড়যন্ত্র থাকে। তাহলে শ্বাসনালীর উপরে ষড়যন্ত্র থাকে, বুঝলাম। ষড়যন্ত্রের অবস্থান শেষ। এখন ষড়যন্ত্র কত নাম্বার অস্থিতে আছে? এটার নাম কশেরুকা। তোমাদের বুকের পেছনে যে আলটিমেট মেরুদণ্ড আছে, ঠিক আছে, বুকের মেরুদণ্ডের নাম হচ্ছে ভার্টিব্রাল কশেরুকা। হ্যাঁ, তাহলে আমাদের আসলে ভার্টিব্রা না, আমার গলার কাছে ষড়যন্ত্র আছে, এটাকে বলে সার্ভাইকাল। তোমার বুঝতে হবে না, তোমাদের 4 থেকে 6 পর্যন্ত অস্থি। ঠিক আছে, অস্থির পাশে থাকে নলের মতো অংশ, যেটার নামই ষড়যন্ত্র। আমি একটু ব্যাপারটা বুঝে বলি। মনে রাখবা, 4 ছক্কা, 4 ছক্কা। তাহলে শব্দ তৈরি হলো যখন বল মারে না, 4 ছক্কা মারে তখন শব্দ হয় না। তা 4 ছক্কা মানে শব্দ তৈরি হয়। একটু ক্লিয়ার করি। এই দেখো আমাদের ফুসফুস, এই দুটা হচ্ছে ফুসফুস। এই যে এই অংশটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালী। এরপরে এই যে এই অংশটুক দেখতে পাচ্ছ না, এই অংশটুক, এই অংশটুক, এই অংশটুকের নামই কিন্তু ভাইয়া ষড়যন্ত্র। দেখো ষড়যন্ত্রের পেছনে তোমার যেখানে তুমি গলাতে হাত দাও, দেখো কাঁপছে, এটাই ষড়যন্ত্র, এখানে স্বর তৈরি হয়। এর পেছন দিকে দেখো, গলার পেছন দিকে দেখো একটা আলটিমেটলি মেরুদণ্ড আছে। এটা কত নাম্বারে মেরুদণ্ড? 4 থেকে দেখো 6 নাম্বারে মেরুদণ্ড। এটা গলা। হ্যাঁ, সার্ভিক্স মানে আসলে গলা বোঝায়, তাই এটা সার্ভাইকাল, সি লিখেছে। তোমরা বুঝতে হবে না, তোমার সায়েন্সের পড়া এগুলা। তাহলে 3 নাম্বার কশেরুকা, 4 নাম্বার কশেরুকা থেকে 6 নাম্বার কশেরুকার পাশে থাকে হচ্ছে আমাদের ষড়যন্ত্র, ষড়যন্ত্র থাকে। ক্লিয়ার? বা ক্লিয়ার কি? মানে একবার 4 ছক্কা, 4 ছক্কা, 4 থেকে ছক্কা। তাহলে কি পাইলাম? মেরুদণ্ডের 4 থেকে 5 নাম্বার, 6 নাম্বার, 4 থেকে 6 নাম্বার অংশের নামে অংশের পাশে থাকে কে? পাশে থাকে ষড়যন্ত্র। ষড়যন্ত্র মধ্য দিয়ে কি হয়? বেরিয়ে আসে ধ্বনি। কমন সেন্স। প্রথমে ছিল ফুসফুস, ফুসফুস থেকে হলো শ্বাসনালী, এরপরে ষড়যন্ত্র। মনে রাখবা, অধিজিহ্বা, স্বররন্ধ্র, স্বররন্ধ্র মানে স্বরের ছিদ্র, স্বরের ছিদ্র এবং ধ্বনিদ্বার এ ষড়যন্ত্রের অংশ। তাহলে ষড়যন্ত্রের কাছে তুমি যদি হা করো, জোরে কেটে হা করো, তো তোমরা হা করলে ছোট একটা অংশ দেখতে পাও না? ছোট একটা অংশ দেখতে পাও না? তোমরা দেখতে পাবা আমাদের ছোট একটা জিহ্বার মতো অংশ ঝুঁকছে, এটার নামই আলা জিহ্বা। তাহলে এই ষড়যন্ত্রের কাছে কি কি আছে? ষড়যন্ত্রের কাছে একটা গেট থাকে, একটা গেট থাকে। আমি যদি ক্লিয়ার করি জায়গাটা, এই দেখো ষড়যন্ত্রে কি আছে? ষড়যন্ত্রে মনে রাখবা এখানে আমাদের আলা জিহ্বা আছে। কি আছে বলাবান? আমাদের আছে আলা জিহ্বা। আমি একটু আলা জিহ্বাটা দেখাই। মনে রাখবা এইখানে যে আলা জিহ্বা আছে, এই অংশটুক, এই অংশটুকে কি আছে? আলা জিহ্বা আছে। আর এই যে অংশ দেখতে পাচ্ছ না, হাড়ের মতো অংশটুক, এই যে হাড়ের মতো অংশটুক, এটা হচ্ছে গেট। যখনই তুমি খাবার খাবা তখন শ্বাসনালীটা বন্ধ হতে হবে। যদি খাবারটা শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, তাই আমাদের এই একটা গেট দিয়েছে আল্লাহ তাআলা। খাবার খাইলে শ্বাসনালীর গেটটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটার নাম আসলে ইপিগ্লটিস, ষড়যন্ত্রের গেটটা বন্ধ হয়ে যায়, সরি। ঠিক আছে, এটার নাম ইপিগ্লটিস্ট। আর এখানে কি কি আছে? তাহলে এখানে আছে আমাদের কি পাইলাম? আলা জিহ্বা পাইলাম। ষড়যন্ত্রের মধ্যে এখানে একটা ছিদ্র আছে, যেটাকে বলে ইপিগ্লটিস। এবং আরেকটা তুমি কি পাবা দেখো তো, আরেকটা লেখা আছে ধ্বনিদ্বার, কারণ এখানে ধ্বনি উচ্চারিত হয়।
ষড়যন্ত্র নাম কেন? কারণ এখানে স্বর তৈরি হয়, ধ্বনি তৈরি হয়। ঠিক আছে, আশা করতেছি তোমরা বুঝেছো। আমি সামারি করে দিছি, তখন আরো ক্লিয়ার হবা। 10 মিনিট হয়ে গেল রে বকতে বকতেই। এবার হচ্ছে জিহ্বা। দেখো আমরা জিহ্বা কিন্তু সারাক্ষণ লড়াচ্ছি, তাহলে জিহ্বা হচ্ছে আমাদের সব থেকে সচল এবং সক্রিয় অঙ্গ। এটা এমসিকিউতে দিবে, ভালো করে লিখে রাখো। তাহলে আমাদের সবচাইতে সচল এবং সক্রিয় অঙ্গ হচ্ছে কিন্তু জিহ্বা। বাক যন্ত্রের মধ্যে বললে হবে, হ্যাঁ। তাহলে জিহ্বা কোথায় আছে? মুখ গহ্বর। তুমি যদি হা করো দেখবা তোমার জিহ্বা নিচে আছে, মুখ গহ্বরের নিচে আছে। এটা কমন সেন্স, সেটা সবাই পারে। ঠিক আছে, মানে একবার জিহ্বার উচ্চতা অনুসারে বিভিন্ন ভাগ আছে, সম্মুখ, পশ্চাৎ, সামনে। তোমার এটা শিখবা, এটা পড়ার দরকার নাই এখন। এবার আসো আল জিহ্বা। বলেছি না, মুখ গহ্বরে কোমল তালুর পেছনে। তোমরা যদি হা করো, হা করে জিহ্বাটা যদি ওপরে লাগাও দেখবা ওপরে হচ্ছে শক্ত তালু আর নিচে কোমল তালু। ষড়যন্ত্রের কাছে দেখলাম না আল জিহ্বা আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের মুখ গহ্বরের নিচের দিকে, জিহ্বার পেছন দিকে থাকে হচ্ছে আমাদের আলা জিহ্বা। ঠিক আছে, মাংসের মতো একটা ঝুলান্ত অংশ যেটার নামই আলা জিহ্বা। এই আলা জিহ্বা না থাকলে কিন্তু ঝামেলা হয়ে যেত। ঠিক আছে, দেখবা আলা জিহ্বা কিন্তু একটা মাংসের মতো ঝুলন্ত অংশ। তার মানে যখন বাতাসটা যাবে তখন কিন্তু আলা জিহ্বাতে লাগবে। লাগলে কি হবে? লাগলে মনে রাখবে একটু সাইড ইফেক্ট হবে। লাগলে কি হবে? লাগলে আমাদের পুরাপুরি বাতাসটা নাক দিয়ে বের হবে না। বাতাসটা নাক দিয়ে পুরাপুরি বের হওয়ার কথা ছিল, কিন্তু বাতাসটা কি হয়? আলা জিহ্বায় বাধা পায়। তখনটা কি হয় জানো? তখন সেটা একটু মুখ দিয়েও বেরোয়, নাক দিয়ে পুরোপুরি বাতাস না বেরে মুখ দিয়ে বাড়ায়। তখন নাক দিয়ে আসলে পুরোপুরি নাক আর বাড়ার কারণে তখন নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়। কি হয়? নাসিক্য ধ্বনি উচ্চারিত, মানে একবার নাক দিয়ে পুরোপুরি না বের হওয়ার কারণে নাসিক্য ধ্বনি উচ্চারিত হচ্ছে। তালুর ক্ষেত্রে আসো, তালুর ক্ষেত্রে মূলত দুই প্রকার তালু, একটা কোমল তালু, একটা শক্ত তালু। হা করলে দেখবা নিচের দিকে হাত দাও, হা করলে জিহ্বার নিচের দিকে হাত দাও, এটা হচ্ছে কোমল তালু। আর জিহ্বার উপরে দেখো, জিহ্বাটা উপরে লাগাও, এটা হচ্ছে শক্ত তালু। ঠিক আছে, তাহলে আমাদের তালু মূলত দুই প্রকার, কোমল তালু আর শক্ত তালু। ঠিক আছে, আচ্ছা। মনে রাখবা কোমল তালু আর জিহ্বার যে মূল, জিহ্বার যে গুড়া, একবারই দেখো জিহ্বা একবার তল দেখে দাও। ঠিক আছে, জিহ্বার আগা আমরা ধরতে পারি, বাট গুড়া ধরতে পারি ভাত দিয়ে না। তাহলে কোমল তালু আর জিহ্বার গুড়াতে কি হয়? কণ্ঠধ্বনি উচ্চারিত, মানে এবার কণ্ঠধ্বনি। তাহলে কতে কোমল তালু, কটে কণ্ঠধ্বনি। ঠিক আছে, মানে একবার জিহ্বা লাগবে আর কি লাগবে? কোমল লাগবে। তাহলে কতে কোমল, কটে কণ্ঠধ্বনি। তাহলে কোমল তালু আর জিহ্বা মূলে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। ঠিক আছে, আসো আমরা দন্তমূলের সরু থেকে কোমল তালু অংশকে বলে শক্ত তালু। আমি একটু বলি, ঠিক আছে, বিস্তৃত অংশের নাম শক্ত তালু, তোমাকে একটু বোঝাচ্ছি এটা। আসো মূর্ধ। মূর্ধ, আমি যদি দাঁতের দিকে তাকাই, দাঁতের দিকে তাকাই কারো, তাহলে দাঁতের দেখো, যদি আমি দাঁত আঁকাই, ধরো এটা হচ্ছে আমাদের এই অংশের মধ্যে দাঁত আছে। ঠিক আছে, এই অংশের মধ্যে কি আছে? দাঁত আছে। দাঁতের যে গুড়া, এই গুড়াগুলাকে বলে দন্তমূল। কি বলে? দন্তমূল বলে। ঠিক আছে, দন্তমূল বলে। তা দাঁতের গোড়াকে বলে দন্তমূল, আর দাঁতকে বলা হয় দন্ত। দন্ত মানে দাঁত, আর দাঁতের গোড়াকে বলবো দন্ত মূল। কি বলবো? দন্তমূল। ঠিক আছে, এখন দন্তমূল বললাম। এখন দাঁতের যে আলটিমেটলি গোড়ার অংশ, ফুলা যেটা দেখো উঁচু হয়ে আছে, ওটা দন্তমূল। উঁচু থেকে যখন তুমি নিচের দিকে নামবা, তুমি একটু হাত দাও দাঁতের কাছে, দেখো বুঝতে পারবা ওটার নামই হচ্ছে মূর্ধ। মূর্ধ একটা উত্তল অংশ, উঁচু অংশ। তা দাঁতের গোড়াটা দন্তমূল, দাঁতের যে অংশটুকু ফুলে আছে, হ্যাঁ, শক্ত তালুর উপরে দেখো, দাঁতের ওপর দিকে তাকাও, এটা কিন্তু অবশ্যই শক্ত তালু আছে এবং ওপরের পাটের মধ্যবর্তী উত্তর অংশ। মূর্ধান্য নিচে নাই, আমাদের ওপরের পাটিতে আছে। তাহলে ওপরের পাটির যে শক্ত তালু আর দাঁতের যে গোড়ার অংশ, সেটাই হচ্ছে আসলে আমাদের মূর্ধান্য। মানে মূর্ধান্য কি দেখতে? উত্তল। উত্তল মানে উঁচু অংশ। দাঁতের দেখো হাত দেওয়া উঁচু একটা অংশ পাবা, সেটাই কিন্তু ওপরের দিকে অবশ্যই, সেটা হচ্ছে মূর্ধ। দন্তমূল এবং দাঁত, দাঁতের গোড়ার নাম দন্তমূল পারি। ঠিক আছে, ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে ও প্যাটকাটটা মধ্যে শয়েট হয়, যে ঠ থেকে তুমি ঠোঁট পড়বা। দেখো আমাদের সব থেকে বাইরের অংশ কিন্তু ঠোঁট। ঠিক আছে, তাহলে বাইরের অংশের নাম হচ্ছে ঠোঁট, এটা পাঠতে হবে। তাহলে বাক পতঙ্গের মধ্যে সব থেকে বাইরের অংশের নাম ঠোঁট। তা ঠোঁটের আবার বিভিন্ন ভাগ আছে, কম বেশি ভিত্তিতে দুই ভাগে ভাগ করা, একটা সংবৃত, একটা বিবৃত। তোমরা পড়বা, বিবৃত মানে মুখ যদি বেশি ফাঁক হয়, অর্থাৎ ঠোঁট যদি বেশি ফাঁক লাগে, ফাঁক করতে হয়, তাহলে সংবৃত ধ্বনি উচ্চারিত হয়। আর কম ফাঁক হলে বিবৃত হয়। সরি ভুল বললাম। সংবৃত মানে মুখটা কম ফাঁক হবে, ঠোঁটটা কম ফাঁক হবে। আর বিবৃত মানে ঠোঁটটা বেশি ফাঁক হবে। এটা আমরা সামনের দিকে পড়বো, সামনে আছে। এটাই ছিল এতটুকু অধ্যায়। অধ্যায়টা কিছু না, আমি একটু সামারি করবো 2 মিনিটে। তাহলে পোলাপান চলো এবার রিভিশন দেবো। আমাদের কি দিব? রিভিশন দেবো হচ্ছে বাকযন্ত্র। কতক্ষণ লাগে দেখো।
ধরো তোমাদের একবার পড়া হয়েছে, এখন জাস্ট রিভিশন দেবা, কতক্ষণ লাগে দেখি? আমাদের 4 নাম্বার পরিচ্ছেদ। তাহলে ভাইয়া বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে যেখান দিয়ে আমাদের ধ্বনিটা উচ্চারিত হয়। ধ্বনি উচ্চারিত হয় ঠোঁট থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত। ফুসফুসে প্রথম শুরু হয়, ঠোঁট দিয়ে বের হয়ে যায়। তার মানে ঠোঁট সব থেকে বাইরের অংশ আর ফুসফুস সব থেকে ভেতরের অংশ। আমরা কি জানি? আমরা জানি ফুসফুস দিয়ে কি হয়, আলটিমেটলি শ্বাস প্রশ্বাস হয়। যখন আমরা শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি, যখনই ত্যাগ করি তখনই কিন্তু ধ্বনি উচ্চারিত হয়। তার মানে কি বায়ু প্রবাহের উৎস হচ্ছে আমাদের ফুসফুস। তাহলে এখন তার কথা বলি আগে আমরা। তাহলে আমরা সবার আগে ঠোঁট পাই, ঠোঁটের পরে যে অংশটা পাই সেটা দাঁত, এবং দাঁতের গোড়াকে বলে দন্তমূল। এরপরে পাই আমরা মূর্ধন্য, অবশ্যই শক্ত তালু, আর শক্ত তালুতে মূর্ধন্য থাকে, ওপরের পাটি থাকে। নিচে থাকে কোমল তালু, উপর থাকে শক্ত তালু। এরপরে পাবা আলা জিহ্বা। এরপরে কি পাবা? এরপরে পাবা তুমি ষড়যন্ত্র। এরপরে তুমি পাবা শ্বাসনালী। এরপরে পাবা ফুসফুস। তুমি এই লাইনটা মাথায় রাখবা, কার পরে কে হচ্ছে। হ্যাঁ, শ্বাসনালী মানে কি? শ্বাসনালী দিয়ে বাতাস বের হবে। এখন বাতাস দুই জায়গা দিয়ে বের হয়, একটা মুখের গহ্বর দিয়ে আর একটা নাসারন্ধ্র বা নাকের ফুটে দিয়ে। ওকে, এরপরে পেলাম ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র কি? শ্বাসনালীর ওপরে ষড়যন্ত্র, ষড়যন্ত্রর পেছনে কে আছে বা পাশে কে আছে? পাশে আছে মেরুদণ্ড। কত নাম্বার? 4 থেকে 6, 4 ছক্কা 4 ছক্কা। ঠিক আছে। আর এখানে কি কি আছে? এখানে তোমাদের অধিজিহ্বা আছে, আলা জিহ্বা না, সাবধান, অধিজিহ্বা। এখানে এবং একটা ছিদ্র আছে যেটা একটা গেটের মতো কাজ করে। যখন যখন খাবারের নালী দিয়ে ঢুকে তখন ষড়যন্ত্রটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যেন বাতাস না ঢুকতে পারে। আর আছে ধ্বনিদ্বার। ষড়যন্ত্র মানে এখানে স্বর তৈরি হবে, অর্থাৎ ধ্বনি তৈরি হবে। হ্যাঁ, এরপরে পেয়েছো জিহ্বা। জিহ্বা দেখো সব থেকে বেশি চলে, তাই এটা সচল এবং সক্রিয় অঙ্গ সবচাইতে। আর জিহ্বা কোথায় আছে? মুখ গহ্বরের নিচে আছে। খুবই সহজ কথা। এরপরে পেলাম আলা জিহ্বা। আলা জিহ্বা মানে ঝুলন্ত একটা অংশ, এটা অবশ্যই কোমল তালু অর্থাৎ নিচের দিকে আছে। এখানে কিছু বাতাসটা বাধা পায়, তার জন্য সরাসরি নাক দিয়ে বের না হয়ে কিছু পরিমাণ বাধা পাওয়ার কারণে এখানে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়। এরপরে আসো তালু। তালুর মধ্যে কি পেলা? তালু মূলত দুই প্রকার। তালু মানে ছাদ, উপরে একটা তালু নিচে একটা তালু। উপরেরটাকে বলা হয় শক্ত তালু, নিচেরটাকে বলে কোমল তালু। তাহলে কত কোমল তালু? এখানে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। তাহলে কোমল তালু আর জিহ্বার গোড়া দিয়ে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। ঠিক আছে, এরপরে আসো আমাদের কি মূর্ধ। মূর্ধ মানে কি? মূর্ধ মানে থাকবে মধ্যবর্তী একটা অংশ। আর মূর্ধ দেখতে কেমন? এটা উত্তল। মূর্ধ হচ্ছে উঁচু অংশ। হ্যাঁ, দাঁতের গোড়ার উঁচু অংশ, অবশ্যই ওপরের পাটির দাঁত কিন্তু। হ্যাঁ, ওকে। আর ওপরের পাটিতে কিন্তু শক্ত তালু থাকে, কোমল তালু থাকে না। তা দন্তমূল মানে দাঁতের গোড়া, আর দন্ত মানে তো বুঝো দাঁত। আর ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট। সব থেকে বাইরের অংশের নাম হচ্ছে ঠোঁট বা ওষ্ঠ। এ ঠ থেকে ঠোঁট পড়েছ। আর এখানে আবার দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, উচ্চারণের জন্য সংবৃত বিবৃত। বিবৃত মানে ঠোঁট বেশি ফাঁক হবে, বিকৃতি হবে। আর সংবৃত মানে কম ঠোঁট ফাঁক হবে। এই ছিল আমাদের পড়াশোনা। এবার এমসিকিউতে আসো। তাহলে কোনটা বাকযন্ত্র? পাকস্থলী না, যে ফুসফুস থেকে একবারে ঠোঁট পর্যন্ত অংশের নাম বাকযন্ত্র। দেখো ফুসফুস থেকে বাতাস কিসের মাধ্যমে বের হয়? দুই জায়গা থেকে বের হয়। একটা এই যে মুখ বিরব বা মুখের গহ্বর, একটা নাসারন্ধ্র বা নাকের ছিদ্র, অর্থাৎ ক ও খ। এরপরে আসো সব থেকে বাইরের অংশের নাম কি? কি করে ছবি দিয়েছে রে? বাইরের অংশের নাম হচ্ছে ঠোঁট। সব থেকে সক্রিয় সচল অংশের নাম কি? জিহ্বা। সহজ। মুখ গহ্বর কোন অংশে থাকে? আরে ভাই, মুখ গহ্বর তালুর নিচে থাকে। তালুর কোন অবস্থানে? নিচে। মুখ গহ্বর কোন অংশে তালুর অবস্থান? তাহলে মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? দেখো তো মুখ গহ্বরের কোন অংশে তালু আছে? তালু কিন্তু আসলে আমাদের উপরে আছে, নিচেও আছে। কোশ্চেনটা ভুল আছে রে। দেখো তালু কিন্তু ছাদ, ঠিক না? তাহলে আমাদের এটা বলা নাই। তাহলে আমাদের এই কিন্তু ঘাবলা আছে এটা। ঠিক আছে, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? তালু কিন্তু আমাদের উপরের পাটিতে আছে, নিচের পাটিতেও তালু আছে। শক্ত তালু, কোমল তালু। তাহলে কোশ্চেনটা উপরে হবে, নিচেও হবে। এরপর হচ্ছে নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? নাসিক্য তৈরি হয় যে আলা জিহ্বাতে একটু বাধা লেগে যায়, বাধা লেগে নাক দিয়ে না বের হয়, এটা নাসিক্য হয়। নাক দিয়ে একটু আটকে যায়, এটা নাসিক্য হয়। এই ছিল পড়াশোনা চ্যাপ্টারে, খুবই সহজ কথা। 19 মিনিট লেগেছে, বাট 2-3 মিনিটের পড়াশোনা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সামনের পরিচ্ছেদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।